প্রচুরবাবুর কাছে যাবো এই প্রশ্নটা নিয়েই। মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু মানুষ সেই জায়গাতে বিশ্বাস করতেন। ধরুন 2016-তে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রচার করছেন সেই সময়টাতে, আমি দুটো ইনস্ট্যান্স দিচ্ছি চন্দ্রচূড়বাবু, সেই সময়টাতে নারদার টেপ সামনে এলো, মমতা বন্দ্যোপাধ্যায় খোলাখুলি বললেন আমি আগে জানলে টিকিট দিতাম না। মনে পড়ছে তো নির্মলবাবু? মানুষ যদি সেটা বিশ্বাস না করে থাকেন তাহলে যারা টিকিট পেয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী, যদিও তিনি তারপর তাদের কাউকেই সরাননি, বরং কয়েকজনকে প্রমোশনই দিয়েছিলেন, কিন্তু সেই মুহূর্তে তাকে বিশ্বাস যে করেছিলেন তার প্রমাণ যাদেরকে তিনি আগে জানলে টিকিট দেবেন না বলেছিলেন তারাও জিতেছিলেন। 19-এর ওই ফলাফলের পর 21-এ যখন সবাই ধরেই নিয়েছে কার্যত এ রাজ্যে বিজেপি সুইপ করবে, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তার শারীরিক অসুস্থতা বা তার সাময়িক যে ইনএবিলিটি এসেছিলাম সেটার দিকে কিন্তু ইঙ্গিত করছি না, আমি বলছি লিটারেলি একটি হুইল চেয়ারে বসে প্রায় গোটা প্রচার কার্যটা তিনি পরিচালনা করলেন তার দলের হয়ে, একা কাঁধে পুরো ভারটা তুলে নিয়ে। তারপরেও কিন্তু তিনি জিতলেন বিজেপির বিরুদ্ধে কারোর সঙ্গে হাত না মিলিয়ে। বিহারের উদাহরণটা আসবে বলেই আমি বললাম, কারোর সঙ্গে হাত না মিলিয়ে চন্দ্রচূড়বাবু নরেন্দ্র মোদী এবং অমিত শাহর এই যুগ্ম দুই সেনাপতি বা সেনানায়কের বিরুদ্ধে একসঙ্গে এইভাবে জেতা আর কিন্তু একটি নজিরও নেই চন্দ্রচূড়বাবু। আমি সেই কারণে সাংবাদিক সুলভ সন্দিগ্ধতায় আপনাকে জিজ্ঞাসা করছি, সত্যিই কি মোদীর 3 নম্বর টার্মে মমতার 3 নম্বর টার্ম শেষ হবে, নাকি মমতা আবার ঘুরে দাঁড়াবেন 2 বছরের মধ্যে? অনির্বাণ, দুটো ফ্যাক্টর খুব ক্রিটিক্যাল এখানে। এক হচ্ছে যখন কোনো জননেতা বা জননেত্রী খুব পাওয়ারফুল হন, পাবলিক মাইন্ডের ওপরে তার কন্ট্রোল খুব বেশি থাকে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু থেকেই ছিল, সেইভাবেই তিনি ক্ষমতায় এসেছেন। এবং পাবলিক জনতা তার অনেক ছোটোখাটো ভুল ত্রুটি ওভারলুক করে দেয়, মাফ করে দেয়, দেখে না, বিগার পিকচারটা দেখতে চায় যে উনি কিছু করতে চাইছেন। মমতা যখন ক্ষমতায় এসছেন তার প্রতি মানুষের অশেষ একটা বিশ্বাস ছিল যে শি ইজ অনেস্ট, শি ইজ কেপেবল, এবং পশ্চিমবঙ্গের সত্যি করে পরিবর্তন হবে। সেই যে স্বপ্নটা, সেই স্বপ্নটা কিন্তু চট করে লোকের কাছ থেকে কেড়ে নেওয়া যায় না, যে ওয়েভের সঙ্গে উনি পাওয়ারে এসেছিলেন। কিন্তু একটা জিনিস যেটা অনেকে এখানে হয়তো ফ্যাক্টর ইন করছেন না, সেটা হচ্ছে যে প্রতিটা নির্বাচনে ইলেকটোরাল রোল রিভাইজ করা হয় এবং নতুন ভোটার অ্যাড করা হয়। 2019-এ হয়েছে, 2021-এ হয়েছে, 2024-এ হয়েছে। কতটা নম্বর সেটা ইলেকশন টু ইলেকশন ভ্যারি করে, কিন্তু আমি অন অ্যাভারেজ যদি 20 থেকে 30 লাখ ধরে নিই শুধু একটা রাজ্যের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা 70-75 লাখ নতুন ভোটার দেখতে পাবো, যাদের রাজনৈতিক কনসাসনেস কিন্তু, যারা আজকে এই প্যানেলে বসে আছে তাদের যে মেমোরি, পাবলিক মেমোরি এমনি শর্ট হয়, কিন্তু এদের পাবলিক মেমোরি ওই রেঞ্জে ফিরে যায় না। কি পরিস্থিতিতে উনি ক্ষমতায় এসেছিলেন সেটা আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, তখন তারা হয় জন্মেছেন কিংবা খুবই ছোট। তারা আজকে তাদের যে মেন্টাল অ্যাটিটিউড সেইটা দিয়ে বিচার করবেন, এফিসিয়েন্সি, তারা অনেক বেশি মডার্ন, ক্যারিয়ার ওরিয়েন্টেড এবং গোল ওরিয়েন্টেড। তারা দেখছেন আমরা কি পাচ্ছি এখান থেকে কোনো একটা সরকার থেকে। এবং গত 2 বছরে পাবলিক মেমোরি শর্ট, কিন্তু এতটাও শর্ট নয় যে গত 2-3 বছরের ধরে যে জন আন্দোলন আমরা পশ্চিমবঙ্গ ধরে দেখতে পাচ্ছি, যে অ্যান্টি ইনকামবেন্সি দেখতে পাচ্ছি, যে প্রতিবাদ দেখতে পাচ্ছি, সেগুলোকে সবাই ভুলে যাবেন, সেটা হতে পারে না। আর এই 3টে ইলেকটোরাল রিভিশনে যে 3টে জেনারেশন, আমি লুজলি টার্মটা ইউজ করছি, এদের ছেড়ে দিল, এদের থেকে যারা একটু বেশি বয়সে বড়, যারা চাকরি ক্ষেত্রে ঢুকেছেন, তারা ডাইরেক্টলি সাফার করেছেন। আমরা দেখেছি যে এখানে মনরেগায় কিভাবে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, রেশনে দুর্নীতি হয়েছে। গোটা রাজ্যটা এমন একটা জায়গায় চলে গেছে, সেটা চোখের সামনে সবাই দেখতে পাচ্ছেন। সেখানে মানে পুরনো ইতিহাসে গিয়ে তুলনা করার প্রয়োজন হচ্ছে না, করাপশনটার লেভেলটা এতটা চলে গেছে যে সেটা আনএক্সেপ্টেবল লিমিটে ব্রিজ করেছে, সেটা ছাড়িয়ে বেরিয়ে গেছে। এখন মানে অল্টারনেটিভ, এবারে হয়তো 3টে অল্টারনেটিভ আছে, বিজেপি আছে, বাম কংগ্রেস আছে এবং তৃণমূল আছে। বাম কংগ্রেসের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এই একটা বড় অংশের পাবলিক মেমোরির বাইরে পড়ছেন, ফলে দে ক্যান পোজ দেমসেলস অ্যাজ আ নিউ ফোর্স। আমরা আগে যা হয়েছে তা নিয়ে কেউ আর কথা বলছে না, আমরা একটা নতুন স্বপ্ন দেখাচ্ছি। সেটা আরো একটা বড় অংশ আছে, কিন্তু তারা মনে রেখেছেন, ফলে অতটা আশাবাদী হওয়ার কারণ আমি দেখছি না। কিন্তু একটা জিনিস যে মোদি 3 মানেই মমতা 3 শেষ কি না, সেটা কিন্তু ডিপেন্ড করছে পশ্চিমবাংলায় বিজেপি অন গ্রাউন্ড কতটা শক্ত হতে পারে।
আমার মনে হয় নির্মলবাবু বললেন কথাটা যে শুভেন্দু অধিকারী আসার পরে একটা বাংলার দল হিসেবে শক্তিশালী হচ্ছে, এবং শুভেন্দু অধিকারী যেভাবে নেতৃত্ব দিয়েছেন গোটা এই নির্বাচনে বা নির্বাচনের পূর্ববর্তী সময়ও, সেটা সত্যি করেই বিজেপিকে অনেক সংগঠিত করেছে এবং সুগঠিত করেছে, শক্তিশালী করেছে। কিন্তু দ্যাট ইজ নট এভরিথিং। তাদের সংগঠন এখনো সিপিএম বা তৃণমূলের মতো শক্তিশালী নয়, সেটা আরো অনেকটা যেতে হবে। এবং বাংলার ন্যারেটিভ এখনো বিজেপি তৈরি করে উঠতে পারেনি, যে ক্রিটিসিজমটা আবার আমি এখান থেকে চন্দ্রজিৎ বাবু একটু আপনার কাছ থেকে অনুমতিটা নিচ্ছি। এই ন্যারেটিভের যে কথাটা আপনি বলছেন, আমার গোটা নির্বাচন পর্বে পশ্চিমবঙ্গে যে প্রচার চলেছে, অনির্বাণ, তন্ময়বাবু, আমি আপনাদেরকে রেখেই বলছি, বিমান শঙ্করবাবু আপনাকে রেখে বলছেন, আমার নিজের মত, নির্মলবাবু আপনি ভাববেন, শুধুমাত্র লোকসভা নির্বাচনের জন্য বলছেন না, ভবিষ্যতের দিকে তাকিয়ে বলছেন। নরেন্দ্র মোদীর আমার এমন দুটি কথা খুব দাগ কেটে গিয়েছে, আমার মনে হয়েছে যে তিনি সেটা শুধু লোকসভাতে ভোট চাইতে এসে বলছেন না। আমি প্রথমটা আপনাদের শোনাব। নরেন্দ্র মোদী বলছেন যে বাংলাতে সরকারি দলের ন্যারেটিভ হচ্ছে হতে দেব না। যে নতুন ভোটার যারা অ্যাড হচ্ছে, যাদের কথা বলছিলেন চন্দ্রচূড়বাবু, তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে এটা, 70-80 লক্ষ নতুন ভোটারের ক্ষেত্রে। এক্স্যাক্টলি কি বলেছিলেন নরেন্দ্র মোদী বাংলায় তার লোকসভা নির্বাচনের শেষ সভা মথুরাপুর? কি বললেন প্রধানমন্ত্রী একবার শুনবো, বা নরেন্দ্র মোদী কি বলেছিলেন একবার শুনবো। बंगाल के प्रति नफरत से भरी हुई टीएमसी के पास एक ही हथियार बचा है, ये तो होते देवो ना। विकास के जो काम मोदी करता है, टीएमसी कहती है এটা হতে দেব না। আরেকটি কথা আমার মনে হয়েছে নরেন্দ্র মোদীর এই গোটা প্রচার পর্বে বলা আরেকটি কথা, সেটাও আমার মনে হয়েছে ভবিষ্যতের দিকে তাকিয়ে বলা, শুধু 24-এর লোকসভার জন্য না। যেহেতু আমরা 26কে আলোচনার মধ্যে আনছি, তাই আমি দ্বিতীয় বক্তব্যটি শোনাবো। ছোট্ট দুর্নীতি নিয়ে বলা তার বক্তব্য, কেউ পার পাবে না। শুধু এইটুকু বললে যদি থেমে যেতেন, বোঝা যেত একটা প্রতিশ্রুতি দিয়ে চলে গেলেন। এগিয়ে আরও দুটি কথা বলেছেন, যেটা নিয়ে বিতর্কও হয়েছিল, শুনে নেব একবার। नौजवानों को गारंटी देता हूं, इन्होंने आपके घर बिकवाए हैं। मोदी टीएमसी के भ्रष्टाचारियों के, उनके बंगले, उनकी गाड़ियां, ये सब कुछ कहे बिकवा करके रहने वाला है। और इतना ही नहीं, मोदी कानूनी सलाह ले रहा है कि कैसे आपका लूटा हुआ पैसा आपको वापस मिले। নির্মলবাবু আপনি হাত তুলছেন, আমি ছোট্ট করে প্রশ্ন রাখছি। হ্যাঁ প্লিজ। যেহেতু অন্য একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার আপনারা ওটা দেখাবেন না, সেই সাক্ষাৎকারে একটা ন্যারেটিভ আছে যে একটা রাজ্যকে এগোতে গেলে তার সার্বিক অর্থনৈতিক উন্নতি দরকার, আমাদের মৈত্রও তো বলেছেন শিল্পায়ন দরকার। এই পশ্চিমবাংলা শিল্পায়ন না হলে বাঁচবে না। সুতরাং এই রাজ্যকে শিল্পায়িত রাজ্য করার জন্য যা করার আমি করব বলেছেন। আমি আমার কাছে গুজরাটের এক্সপিরিয়েন্স আছে, আমি করব। নির্মলবাবু না, বিমলবাবু যেটা বলছেন এগুলো জেনারেল টার্মসের কথাবার্তা, এগুলো পলিটিক্যাল পার্টিগুলো বলে, একটু সংক্ষেপে। হ্যাঁ, কিন্তু ঘটনাটা হচ্ছে একটা জিনিস আপনি নোটিস করুন, যে ভোট পড়েছে বিধানসভা লোকসভা একসঙ্গে ভোট হচ্ছে ভগবানগোলা আর বরানগর। বরানগরে দেখা যাচ্ছে লোকসভার ভোট 0.19% বেশি বিধানসভার ভোটের থেকে। ঠিক একই রকম ভাবে মুর্শিদাবাদের ভগবানগোলাতে মুর্শিদাবাদে যে ভোট পড়ছে তার থেকে 0.05 কম। তার মানে ধরুন অনির্বাণবাবু কিংবা আমি লোকসভায় ভোট দিচ্ছি, বিধানসভায় ভোট না দিয়ে চলে গেলাম, এইভাবে ভোটিং পার্সেন্টেজটা কমে গেছে। এটা একটা খুব সিগনিফিকেন্ট ব্যাপার। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে একদম সংক্ষেপে এটা এই যে নরেন্দ্র মোদী বলছেন না যে হতে দেব না, এইটা কিন্তু নরেন্দ্র মোদী আগেও বলেছেন। বলছে আমি এখানে এসে দেখলাম একটা স্পিড ব্রেকার দিদি আছে, সবকিছু আটকে দেয়। আপনার মনে আছে প্রথম কথা, এটা যদি ন্যারেটিভ হয় সামনের 2 বছরে, এইটাই এই স্পিড ব্রেকারটাকে ব্রেক করতে হবে। এবারে আপনাকে বলতে হবে যারা ভোট দিয়েছে তারা কিন্তু শুধু 24-এর জন্য ভোট দিল না, তারা জানে যে 24-এর ভোটটা ক্যারি ওভার করে যেতে হবে, কারণ 24-এর ভোটটা চলে যাবে উত্তরে আর আমরা এখানে পড়ে থাকবো। এইটা একটা প্রত্যয় নিয়ে তারা ভোট দিল যে 26-এ কোথাও একটা পাল্টাবো। বেশ।